আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিনের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত ৩৯ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় দখলদারি ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৫১,৭০০ জনে ছাড়িয়ে গেল। আজ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনার পর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছে হামাসের একটি প্রতিনিধি দল। হামাসের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। এদিকে যুক্তরাজ্যে সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত হতে আইনি আবেদন হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাজ্যে একটি আইনি আবেদন করেছে। এতে ব্রিটিশ সরকারের সন্ত্রাসী তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছে। এদিকে কাশ্মীরে পর্যটকদের উপর গুলি, নিহত বেড়ে ২৬। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ সেখানকার অনন্তনাগ বিভাগের হামলার পর নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গতকাল এই হামলার পরই সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়। এবং সর্বশেষ জানাবো, রাজপথেই হবে অন্তিম ঠিকানা ইনশাআল্লাহ বললেন ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি রাজনীতিতে বেশ সক্রিয়। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজপথে আবার দেখা হবে, অন্তিম ঠিকানা আমাদের রাজপথ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজা ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত ৩৯ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৫১,২৪০ জনে পৌঁছালো। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইসরায়েলের হামলায় আরও ৬২ জন ফিলিস্তিনি আহত হয়েছে। প্রতিবেদনটিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির কথা উল্লেখ করে জানানো হয়েছে, আরও ৬২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এর ফলে ইসরায়েলে আক্রমণে আহতের সংখ্যা ১,২৬,৯৩১ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেকেই এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। চলতি বছরের ১৯শে জানুয়ারি যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশগুলো চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজা যুদ্ধবিরতির ঘোষণা করে, কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালাতে শুরু করে। এতে এখন পর্যন্ত ১,৮৬৪ জন নিহত হয়েছে এবং ৪,৯০০ জন আহত হয়েছে। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনার পর গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছে হামাসের একটি প্রতিনিধি দল। হামাসের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি খবর জানায়। হামাসের ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে প্রতিনিধি দল নতুন করে আলোচনা করতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করে। এতে নেতৃত্ব দেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া। ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েল পুনরায় গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে এখনও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো অগ্রগতি হয়নি। গাজায় এখনও যারা জিম্মি অবস্থায় রয়েছে তাদের মুক্তি দিতে গত সপ্তাহে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। সম্প্রতি ইসরায়েলে নবনিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র মাইক হাকাবি হামাসকে গাজায় মানবিক সাহায্য প্রবেশের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানান। এ আহ্বানের একদিন পরে হামাস নতুন করে আলোচনার তৎপরতা শুরু করে। হাকাবি এক ভিডিও বিবৃতিতে বলেছে, যদি পণবন্দীদের মুক্তি করে দেয়া হয় তাহলে আমরা আশা করি মানবিক সাহায্য অবাধে প্রবেশ করতে পারবে। এটি আমাদের জন্য একটি জরুরি বিষয়। ইসরায়েল নতুন হামলা শুরুর আগে ২ মার্চ গাজায় সমস্ত সাহায্য বন্ধ করে দিয়েছে। হামাস ফিলিস্তিনিদের জন্য পাঠানো সাহায্য বিভিন্ন খাতে প্রবাহিত করছে বলে অভিযোগ করে ইসরায়েল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হামাসের যোদ্ধারা। যুক্তরাজ্যের সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত হতে আইনি আবেদন হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাজ্যে একটি আইনি আবেদন করেছে। এতে ব্রিটিশ সরকারের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছে। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলো তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সাবেক ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী পিটি প্যাটেল ২০২১ সালে নভেম্বরে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দেন। যুক্তরাজ্য হামাসের আইনি প্রক্রিয়ার নেতৃত্বদানকারী আইনজীবীদের একজন ড্যানিয়েল গ্রোটাস আনাদুলুকে বলেন, ২০২১ সালে প্যাটেলের সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নেওয়া হয়েছিল। পদক্ষেপটি ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত হয়েছে। গ্রোটাস আরও বলেছে, আবেদনটি যুক্তরাজ্যের নিষিদ্ধ গঠনের তালিকা থেকে হামাসকে বাদ দেওয়ার চেষ্টা করছে। হামাসের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অধিকার রয়েছে, যার জন্য প্রস্তুতি পর্যায়ে তিনি সংগঠনটিকে আইনি সহায়তা দিচ্ছেন। এ সময় তিনি আরও বলেন, আবেদনে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাজ্য হামাসের আইনি মর্যাদা পুনরুদ্ধারে দাবি জানানো হয়েছে। যুক্তরাজ্যের বর্তমান আইন অনুসারে নিষিদ্ধ সংগঠনগুলো সমর্থন করা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া অবৈধ। যদি হামাসকে তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। গুটাস আরও বলেছেন, আবেদনে অন্যতম প্রধান যুক্তি হল আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনি জনগণের সশস্ত্র প্রতিরোধের অধিকার রয়েছে। আবেদনে গাজায় ইসরায়েলের দখলকে অবৈধ হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে ২০২৩ সালের অক্টোবর থেকে গণহত্যা চলছে। রাজপথই হবে অন্তিম ঠিকানা ইনশাল্লাহ, বললেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন বলেছেন, তিনি রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, মনে পড়ে রাজপথের সেই সোনালী দিনগুলি, অল্প কিছু ঝরলেও বহু ভাইকে তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি। তিনি আরও লিখেছেন, হয়নি পঙ্গু, অন্ধ অথবা শহীদ, প্রায় মনে হয় আরও বেশি দেওয়ার ছিল। জীবন যেখানে নিয়ে যাক না কেন কেন বারবার রাজপথে ফিরে আসব, হয় শান্তির বার্তা নিয়ে অথবা জনগণের অধিকার সংগ্রাম নিয়ে। রাজপথ হবে অন্তিম ঠিকানা ইনশাল্লাহ। এ সময় তিনি আরও বলেছেন, বিএনপি রাজপথের দল, আমরা বিএনপি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সরাসরি সম্পৃক্ত ছিলাম। এই আন্দোলনের ফলে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে হয়তো ৩৬ দিনে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু মনে রাখতে হবে বিএনপির সংগ্রামও কিন্তু কম না। হয়তো বিএনপি সেভাবে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। অবশেষে নিজের মুখেই স্বীকার করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা অনেকেই বলছেন তারা আন্দোলনের মাস্টারমাইন্ড, কিন্তু প্রকৃতপক্ষে আমরা
আন্দোলনের কোনো মাস্টার মাইন্ডের ভূমিকায় ছিলাম না। যারা শিক্ষার্থী রয়েছে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কারণে এই আন্দোলন সংগঠিত হয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এ সময় তিনি সবার প্রতি আরও আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, না হলে আবারও নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির এই নেতা। তাই তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন।